এবার শুভ্র এবার জিহ্বা দেখালো রোগীর। মেয়েটা এবার আগ বাড়িয়ে বলল, স্যার, আমি ওনাকে ফল ফাকুর খেতে বলেছি। আই থিঙ্ক অ্যানিমিক পেশেন্ট। শুভ্র এবার সোজা হয়ে দাঁড়ালো। তুলি মেয়েটার এত বেলাল্লাপনা দেখে যার পর নাই বিরক্ত। আঙ্গুলের ডগায় কমলটা পিষে ধরলো রাগ মেটানোর জন্য। নিজের দাঁত দিয়ে জিহ্বা কামড়ে ধরলো। শুভ্র এত সব লক্ষ্য করেনি, তার মাইন্ড আপাতত ডাইভার্ট। শুভ্র মেয়েটাকে বলল, এসব আই থিঙ্ক ইউ থিঙ্ক দিয়ে পেশেন্টের চিকিৎসা করবে? এভাবে পেশেন্টকে তার রোগ ডিসক্রাইব করলে পেটাবে ধরে। শিওর হয়ে বলতে পারলে রোগের চিকিৎসা করবে, না হলে না। এভরিওয়ান গট ইট? সবাই মাথা নাড়লো। শুভ্র পেশেন্টের দিকে তাকালো। এবার সুন্দর করে মিষ্টি হেসে পেশেন্টকে বলল, চাচা, আপনার শরীরে রক্ত শূন্যতা আছে, ব্লাড ট্রান্সফিউশন লাগাতে পারে। আমি সিস্টারকে বলে যাচ্ছি, সে কয়েকটা পরীক্ষা করে আমাকে জানাবে। আমি কি মইরা যাইবার পারি? শুভ্র মাথায় হাত বোলালো। না, চিন্তা নেই, আপনি একদম সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এখন রেস্ট নিন, সিস্টার এসে বাকি সব জানাবে আপনাকে। মেয়েটা আবারও আগ বাড়িয়ে এলো। তুলি দূর থেকে কোন চোখে মেয়েটার চোখে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি বেয়াদব মেয়ে, শুভ্রর সঙ্গে লাইন মারছে। তুলির ইচ্ছে করছে মুখের ওপর মেয়েটাকে কয়েকটা কথা বলে নিতে। সাহস কত তার বরের সঙ্গে ঘেঁষাঘেঁষি। তুলি অবাক হলো নিজের ভাবনায়। তুলি কবে থেকে শুভ্রর প্রতি এতটা অধিকার প্রবণ হয়ে এলো? পরপর অধিকার প্রবণ হয়ে পড়লো। অবশ্য হবেই না কেন, বরের ভাগ কোনো বাঙালি নারী বা দিয়েছে কবে? বললো এবার সবাইকে, আজ বাসায় সবাই এনিমিয়া নিয়ে ডিটেলসে পড়বে। ফার্স্ট ইয়ারের পড়া ঝালাপালা করবে আবার। উই উইল ফাইন্ড আ লট অফ পেশেন্ট উইথ দিস কেস। আজকের মতো ওয়ার্ড শেষ। গো এভরিওয়ান। শুভ্র ওয়ার্ড সেরে চলে গেল। তুলি কি মনে করলো সোজা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল ওয়ার্ড থেকে। শুভ্র করিডোর দিয়ে হাঁটছে, হাতে ফোন। কাকে কল লাগাচ্ছে? তুলি এক দৌড়ে শুভ্রের পাশে এসে দাঁড়ালো। শুভ্র পাশে কাউকে হঠাৎ উপলব্ধি করে তাকালো। তুলিকে দেখে শুভ্র অবাক হলো, তারপর হেসে বলল, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে তুলি শুভ্রের একটু কাছে ঘেঁষে শুভ্রের হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে আবার এক দৌড়ে সামনে চলে গেল। শুভ্র হতভম্ব হয়ে চিরকুট হাতে তুলি দিয়ে যাওয়ার দিকে চেয়ে আছে। মেয়েটা এত উড়নচণ্ডী, শুধু চঞ্চলতা আর চঞ্চলতা। এলো আর গেল, মাঝখানে ঝড় বইয়ে গেল। শুভ্রর হাতের চিরকুটের দিকে তাকালো। চিরকুট দেওয়ার কারণ বুঝতে পারলো না শুভ্র। হালকা হেসে চিরকুট খুলে দেখলো সেখানে খুব বিশ্রী হাতের লেখায় লেখা, আপনি বিবাহিত। এরপর ওয়ার্ড ক্লাসে কথাটা মাথায় রাখবেন প্লিজ। প্রথম দফায় অবাক হয়ে চিরকুটের দিকে চেয়ে থাকলো। চিরকুটের অর্থ বুঝতে তার বেশ সময় লাগলো। যখন বুঝতে পারলো বিস্মিত হলো, বড় বড় চোখের সামনে তাকালো। তুলিকে খুঁজলো। তুলি ততক্ষণে পগার পার। শুভ্র দুই ভ্রুর মাঝখানে আঙ্গুল চেপে শব্দ করে হেসে ফেললো। তুলিও পারে, লক্ষ্য করেছে তাতে বিয়ে হতে না হতেই মেয়ের মধ্যে এমন বউ বউ ভাব চলে আসা কি কোনো রিল্যাক্সের মধ্যে পড়ে? হয়তো। শুভ গাড়ি ঘোরালো, তারপর গাড়ি থেকে নেমে সোজা বাসার কলিং বেল বাজালো। দরজা খুলে দিল এসে এক রমণী। রমণী আর কেউ নাই, বরং তুলি। শুভ তুলিকে এইখানে বাসায় দেখে যার পারনায় অবাক হলো। মুখে হাসি টেনে ভেতরে ঢুকতে ঢুকতেই বলল, তুমি এখানে? আম্মু ডেকেছে? তীব্র ভীষণ ঘেমে আছে। গাড়িতে এসি থাকা সত্ত্বেও সে ঘেমে একাকার। গরম বোধহয় আজকে খুব বেশি পড়েছে। তুলি আর রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে শুভ্রের সামনে ধরলো। শুভ্র পানি হাতে নিয়ে মিষ্টি করে বলল, থ্যাঙ্কস, খুব তেষ্টা পেয়েছিল। তুলি মৃদু হেসে মাথা নাড়ল। বুঝেছি আমি। শুভ্র আরো একবার প্রশ্ন করবে তার আগেই রুম থেকে বেরিয়ে এলেন আফরোজা। শুভ্রকে দেখে তার পাশে গিয়ে বসলেন। শুভ্র মাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আজকেও তুলিকে পড়া বাদ দিয়ে এখানে ডেকে পাঠিয়েছ আম্মু? ওর সামনে এক্সাম আছে, তুমিও না?
আফরোজা কিছু বলবেন তার আগেই তুলি শুধরে দেবার ভঙ্গি করে বললেন, না না, আন্টি ডাকিনি, আমি এসেছি। আমার আন্টির সঙ্গে সময় কাটাতে ইচ্ছে হলো। শুভ্র তুলির দিকে তাকালো। মায়ের প্রতি তুলির এমন মনোভাব শুভ্রকে আকৃষ্ট করলো ভীষণ। শুভ্র উঠে দাঁড়ালো, পানির গ্লাস সোফার টেবিলে রেখে বলল, আমি ফ্রেশ হয়ে আসি। আম্মু চা পাঠিয়ে দিও প্লিজ। যা তুই, আমি পাঠাচ্ছি। শুভ্র শার্টের বোতাম খুলতে খুলতে রুমে চলে গেল। শুভ্র যেতেই আফরোজা তুলির দিকে তাকালেন, বললেন, তুলি, চা বানাতে পারিস? শুভ্রকে আজ চা তুই দিবি? দৌড়ে যা তো মা। তুলি আফরোজার কথা বলার ধরন দেখে হেসে উঠল। দুই হাতে আফরোজাকে শক্ত করে জড়িয়ে ধরে আফরোজার গায়ের খানিক নিয়ে আদর আদর গলায় বলল, আন্টি, তোমার কথা শুনলেই না আমার খুব আদর আদর লাগে জানো। আফরোজা হাসলেন, বললেন, তাই বুঝি? হ্যাঁ, একদম তাই। তুলি চুমু খেলো আফরোজার গালে। আফরোজা চমকপ্রদ গলায় বললেন, তাহলে আজ থেকে তুইও আদর আদর গলায় আমাকে শুভ্রর মতো আম্মু বলেই ডাকিস তো। এই আন্টিটা না কেমন নিরামিষ নিরামিষ লাগে, শুনতে মজা লাগে না? তুলি হেসে ফেলল। কি চমৎকার আবদার! নেই কোনো জবরদস্তি শাসানো, শুধু এক বুক নিঃসংকোচ মিষ্টি আবদার। তুলি বলল, ঠিক আছে আম্মু, ডাকবো। এখন যাই, তোমার পুত্রের জন্য চা বানিয়ে নিয়ে যাও। চা না পেলে এখনই ক্লাস নেওয়া শুরু করবে দুজনের। আফরোজার মনে পড়ল, তিনি তাড়া লাগিয়ে বললেন, দ্রুত যা। তুলি রান্নাঘরের দিকে গেল। আফরোজা বেগম পেছনে পেছনে চললেন। তুলি চা বসিয়েছে চুলায়। আফরোজা একটা চেয়ারে বসে তুলি চা বানানো দেখছেন। মেয়েটা রান্নায় কি পটু। ইয়াসমিন বলেছে শুভ্র তুলির চায়ের প্রশংসা করেছিল সেই দিন। যাক, রান্না নিয়ে আফরোজার চিন্তা গেল। এখন বউ শাশুড়ি মিলিয়ে রান্না করবেন আর সঙ্গে কয়েক কাপ চা, বেশ জমবে। আফরোজা তুলির দিকে তাকালেন। তুলি ওড়না কোমরে পেঁচিয়ে চা বানাচ্ছে। আফরোজা হঠাৎ কি মনে করে বললেন, এই তুলি, শাড়ি পরবি? হঠাৎ প্রশ্নে তুলি ভাবাচাকা খেয়ে গেল। তুলির মনে পড়ল ওই দিন নিয়ে দুইবার সে শাড়ি কুচি বেজে শুভ্রর গায়ের উপর পড়েছে। ভাগ্যিস শুভ্র ধরে ফেলেছে। দুইবারই নাইলে হাত পা ভেঙে কি লজ্জার কাণ্ড ঘটতো। তুলি নিজেকে সামলে বলল, আমি শাড়ি সামলাতে পারি না আম্মু, বারবার কুচি বেজে পড়ে যাই। আফরোজা শুনলেন না, বরং তুলির হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে যেতে যেতে বললেন, কিচ্ছু হবে না, আমি সুন্দর করে শিখিয়ে দিব কিভাবে শাড়ি পরতে হয়। একবার শিখিয়ে দিলে আর কুচি পায়ে লাগবে না। তুলি মৃদু হাসলো। আফরোজা শাড়ি আর 2 কাপ আনলো। তুলি বলল, কিন্তু চা? কিচ্ছু হবে না, বলুক, আসুক, ততক্ষণে তোর শাড়ি পরা হয়ে যাবে। শুভ্র কিন্তু শাড়ি খুব পছন্দ করে জানিস। তুলি লজ্জা পেল। আবার শাড়ি গায়ে শুভ্রর সামনে যাবে। ইস, লজ্জায় এক্ষুনি তুলির হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। শুভ্রর সামনে দাঁড়াবে কি করে। আফরোজার কথা মতো তুলি চা বানালো শুভ্রর জন্য। চা কাপে ঢেলে নিয়ে যাবে, হঠাৎ আফরোজা থামলেন, বললেন, তুলি দাঁড়া তো, তোর মধ্যে কিছু একটা মিসিং। আমি বুঝতে পারছি কি, আমি নিয়ে আসছি ঘর থেকে, দাঁড়া। তুলি চায়ের কাপ হাতে নিয়ে বকা বকা চেহারায় মাথা দুলালো। আফরোজা গেলেন আর এলেন। হাতে করে নিয়ে এলেন এক পাতা টিপ। তুলি টিপ দেখেই অবাক হলো। টিপ শাড়ির সঙ্গে তো সবসময়ই পরে তুলি, আজ একদমই মনে ছিল না। কোথায় ছিল মন? অবশ্যই ইদানিং তুলির মন একটু খুইয়ে থাকে। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয় মনের মধ্যে, একটু অন্যরকম অদ্ভুত অনুভূতি। আফরোজা একটা টিপ খুলে তুলির 2 ভ্রুয়ের মাঝখানে সেটে দিলেন। মিষ্টি হেসে বললেন, শাড়ির সঙ্গে টিপ না হলে জমেই না। জানিস তুলি, এই টিপের পাতা অনেক পুরনো। আমার যৌবনকালে টিপের অনেক শখ ছিল। শুভ্রর বাবা তো পাতার পর পাতা এনে রেখে দিত বাসায়। আমি প্রতিদিন শাড়ির সঙ্গে মিলিয়ে পরতাম। এখন আর পরি না। শুভ্রর বাবা নেই, কাকে দেখাবো পরে? তবে তোর তো শুভ্র আছে, আমার এখান থেকে টিপ নিয়ে নিয়ে পরবি, আর পরে শুভ্রকে দেখাবি। তারপর শুভ্রর বাবার মতো শুভ্র তোর জন্য পাতার পর পাতা টিপ এনে রাখবে। একই ঘটনার পুনরাবৃত্তি, কি বলিস? তুলির চোখে জল ছলছল করে উঠল। তাদের দুজনের সম্পর্ক যেমনই হোক,
অন্তত এই মেয়ের জন্য তুলির বোধ করি শুভ্রকে বিয়ে করে ভুল করেনি। মানুষটা মারাত্মক আকৃষ্ট তার সন্তানের প্রতি, তেমনি তুলির প্রতি। তুলি মৃদু হাসলো, টিপটা আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, চা ঠান্ডা হচ্ছে আম্মু, যাই। ও হ্যাঁ, যা যা। তুলি হেসে জানিয়ে শুভ্র রুমে গেল। শুভ্র মাত্র গোসল সেরে বেরিয়েছে, টাওয়াল সোফার উপরে ফেলে রাখা। ভিজে টাওয়ালটা এভাবে ফেলে রেখেছেন। তুলি শুভ্রর মনোযোগ আকর্ষণ করার জন্য চায়ের কাপে শব্দ তুলল। শুভ্র তখন পেছনে ফিরল, আর চা হাতে তুলি দাঁড়িয়ে আছে দেখে শুভ্র সঙ্গে সঙ্গে ভেতরে আসতে বলল। তুলি ভেতরে ঢুকলো, শুভ্র হাত বাড়ালো। তুলি চায়ের কাপ শুভ্রর হাতে ধরলো। শুভ্র চায়ে চুমুক দিয়ে সোফায় বসলো। তুলি খানিক এগিয়ে এসে সোফা থেকে ভিজে টাওয়াল তুলে বারান্দায় মেলতে গেল। শুভ্র চা খেতে খেতে দেখলো এই সেসব মনে মনে আবারও একটু করে তুলির জন্য ভালো লাগা জন্মালো। তুলি বারান্দা থেকে ভেতরে ঢুকলে শুভ্র ডাকলো। তুলি, তুলি জবাব দেয়। বলুন। শুভ্র মৃদু হেসে বলল। এখনই সংসার গোছানোর এত ইচ্ছে? তুলি বুঝতে পারলো না শুভ্রর কথার অর্থ। তুলি প্রশ্ন করলো, সংসার গোছাচ্ছি। নেক্সট টাইম থেকে ভিজে টাওয়াল আর ফেলে রাখবো না, নিজেই বারান্দায় মেলে আসবো, হবে না? শুভ্র কথার অর্থ এখন বুঝলো তুলি। সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল, আড়ষ্ট ভঙ্গিতে বলল, তেমন কিছু না, অভ্যেস নেই এভাবে, সোফা ভিজে যাবে দেখে। ইটস ওকে। কৈফিয়ত কেন দিচ্ছ? এই ঘর তোমারই। তুলির কথাটা কি যে ভালো লাগলো বলা অসম্ভব। দুই চোখে কেবল শুভ্রর দিকে চেয়ে রইল। শুভ্র চা শেষ করলো, চায়ের কাপ টি টেবিলের উপরে রেখে এগিয়ে এলো তুলির দিকে। শুভ্রর এগিয়ে আসা তুলি দেখলো, অথচ আশ্চর্যজনকভাবে তুলি এবার এক পাও পেছল না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। শুভ্র এগিয়ে এসে মুখোমুখি হলো তুলির, গাঢ় চোখে তুলির দিকে চেয়ে বলল, ডু ইউ মাইন্ড ইফ? পুরো কথাটা শেষ করতে পারলো না শুভ্র, তার আগেই তুলি মুখ ফসকে বলে ফেললো, নো। শুভ্র অবাক হলো, বড় বড় চোখে তুলির দিকে চেয়ে তারপর হেসে ফেললো। কি অধৈর্য মেয়েটা। শুভ্র মুখ এগিয়ে আনলো। তুলির বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে, চোখে অবশেষে বুজে যাচ্ছে বারবার। শুভ্র মুখ সরালো আচমকা, হাত উঁচু করে তুলির দু ভ্রুর মাঝখানে আঙ্গুল চেপলো। তুলি সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেললো। শুভ্র তুলির টিপ সোজা করে দিল। তুলি অবাক হয়ে চোখ খুলল, হালকা হেসে দাঁড়ালো। তুলি ফ্যাল ফ্যাল চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র মৃদু হেসে বলল, টিপ সোজা করে পড়বে, বাঁকা করলেও সমস্যা নেই। এই শুভ্র স্কেল দিয়ে মেপে সোজা করে দেওয়ার জন্য আছে। তুলি কিছুক্ষণ শুভ্রর দিকে এভাবেই চেয়ে রইল। শুভ্র তাকালো। এ পরপর তুলি হুঁশ ফিরল, দৌড়ে ঘর থেকে ছুটে পালালো দরজার ওপাশে এসে দরজার হাতলে হাত রেখে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। শুভ্র বোধহয় তুলিকে শ্বাসকষ্ট দিয়েই মেরে ফেলবে, এমনভাবে কথা বলে যে তুলির দুনিয়া এফোর ওফোর হয়ে যায়। হঠাৎ দরজার ওপাশ থেকে শুভ্র বলে ওঠে, আমি তোমায় দেখতে পাচ্ছি তুলি। Your hide and seek game is not working. শুভ্র আচমকা কথায় তুলির অনুভূতি ছিটকে বের হলো। আল্লাহ গো বলে তুলি দরজার হাতল ছেড়ে দিল। শুভ্র ওপাশ থেকে হেসে উঠল শব্দ করে। না রে, হবে না এবার ট্যুর, তোরা যা। ডাক্তার ফারহান কাকুতির স্বরে বলল, ভাই ট্যুর দেওয়ার লাগবেই এবার, বউ না হলে আর খাটে জায়গা দিবে না, চল না। শুভ্র মাথা চুল ব্রাশ করতে করতে বলল, তাহলে বউকে নিয়ে যা, আমাকে টানিস কেন? আরিফও যাচ্ছি, কিন্তু বউ নিয়ে তাহলে তুই বাদ যাবি কেন? ফ্যামিলি ট্যুর হলে যাবে, চল। শুভ্র আবার মানা করতে যাবে, হঠাৎ কিছু একটা ভাবলো সে। তুলিরও তো কয়েকদিন বন্ধ আছে, সামনে পুজোর জন্য শুভ্রর ছুটি। তুলিকে নিয়ে একটা প্ল্যান করাই যেতে পারে, সেটা হলে দুজনকে জানার ব্যাপারটা আরও ইজি হবে। তুলিরও জড়তা কাটবে, সঙ্গে শুভ্ররও। ওদের জন্য এই ট্যুর হওয়া দরকার। শুভ্র তাই বলল, আমি জেনে জানাচ্ছি, তোকে কালকে জানাবো আমি। ওকে জানাস কিন্তু। শুভ্র ফোন কেটে ল্যাপটপে শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো। টি শার্ট টেনে ঠিক করে বসার ঘরের দিকে এগুলো। বসার ঘরে যেতেই কানে গেল সিরিয়ালের শব্দ। শুভ্র বেশি একটা অবাক হলো না, তার আম্মু সিরিয়াল দেখেন। শুভ্র এতেই অভ্যস্ত।
কিন্তু আম্মুর সঙ্গে তাল মিলিয়ে এই যুগে এসেও তুলিও যে সিরিয়াল দেখে সেটা শুভ্রর কাছে অবিশ্বাস্য মনে হলো। শুভ্র গিয়ে ওদের সামনে গিয়ে হুট করে টিভি অফ করে দিল। সঙ্গে সঙ্গে তুলি আর আফরোজা চেঁচিয়ে উঠলেন। টিভি বন্ধ করলে কেন? শুভ্র থমকে গেল, তারপর বলল, না, সিরিয়াল দেখা কিসের তোমাদের? হ্যাঁ, এসব দেখো আর সারাদিন এসব মানুষের ওপর অ্যাপ্লাই করতে থাকো, অসম্ভব। আম্মু, তুমি দেখছো, সঙ্গে তুলিকেও দেখাচ্ছ। তুলি মিনমিন করে বলল, আমি সিরিয়াল দেখার জন্য টিভি অন করেছিলাম, রিপিট টেলিকাস্ট দেখিনি আমি সকালে। শুভ্র হতভম্ব হয়ে বলল, ওয়াও, তাহলে তো বিরাট লস হয়ে গেল তোমার। রিপিট টেলিকাস্ট দেখোনি? একটা দেব ধরে, সিরিয়াল হচ্ছে গার্বেজ, এসব মানুষ দেখে। তুলি আর আফরোজা দুইজন এবার একসঙ্গে বলে উঠলেন। কিন্তু আমরা তো দেখি, আমরা মানুষ না? দুজন দুজনের কথায় কথা বলার ভাষা হারিয়ে ফেলল। নিজেকে সামলে বলল, আমার ভুল হয়ে গেছে, মাফ করেন আমাকে, যেটার জন্য এসেছিলাম। তুলি, একটু রুমে আসো তো, কথা আছে তোমার সঙ্গে। শুভ্রের আচমকা কথায় আফরোজা বেগম তুলি দুজনেই অবাক। আফরোজা বেশ খুশি হলেন, যেমন মৃদু হেসে সোফার হাত তুলে হেলান দিয়ে বেশ আরাম করে বসলেন। তুলি আর চোখে আফরোজার দিকে চাইল। আফরোজা এভাবে তাদের দুজনের দিকে চেয়েছেন দেখে তুলি কাতর চোখে আবার শুভ্রর দিকে তাকালো। শুভ্র তুলির তাকানোর অর্থ ধরতে পারল না প্রথমে, পরবর্তীতে তুলি ইশারায় আফরোজার হাসি হাসি মুখ দেখিয়ে দিলে শুভ্র মায়ের দিকে চেয়ে বুঝতে পারে এসে উঠল। বোকার মতো হাসার চেষ্টা করলো। আম্মু, ওই বলছিলাম তুলি ট্যুরে। শুভ্র থমকালো, আর পড়া লাগতো না তার। আফরোজা সোজা হয়ে বসলে তুলির দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, তুলি, শুভ্রর ঘরের বিছানার চাদরটা ময়লা হয়ে গেছে, এখন গিয়ে চাদরটা উঠিয়ে বিনে রেখে দে তো মা, বউ এসে ধুয়ে দিবে। তুলি শুনল, মনে মনে হাসলো। কি সুন্দর বাহানা! শুভ্র লজ্জা পেল। মায়ের সামনে শুভ্রর তুলিকে এভাবে ডাকা উচিত হয়নি, বুঝতে পারলো সে তো। নত মুখে মাথা চুলকে নিচের ঘরে গেল। তুলি গেল কিছু সময় পর। দুজন যেতেই আফরোজা আবার টিভি চালালেন। তুলি শুভ্র ঘরের দরজায় টোকা দিল। আসবো? শুভ্র ঘরের ভিতরে পায়চারি করছিল। তুলির আওয়াজ শুনতে হাঁটা থামিয়ে চটজলদি বলল, এসো এসো। তুলি মাথায় শাড়ির আঁচল তুলে ভেতরে ঢুকলো। শুভ্র তুলিকে দেখে অপ্রস্তুত গলায় প্রশ্ন করল, সরি, আসলে আম্মু সামনে ছিল, আমার মাথায় ছিল না, ব্যাপারটার জন্য আই এম সরি, নেক্সট টাইম খেয়াল রাখবো। তুলি মৃদু হেসে মাথা নাড়ল। তুলি ভেবেছিল শুভ্র হয়তো ব্যাপারটা হেসে উড়িয়ে দেবে। তথাকথিত ঠোঁটকাটা পুরুষের নাই মায়ের সামনে এইভাবে বলাকে স্বাভাবিক মনে করবে, কিন্তু শুভ্র তাকে ভুল প্রমাণিত করলো। মায়ের সামনে শুভ্র বড্ড নম্র এবং ভদ্র। ঘরের ভিতরে স্বামী স্ত্রী যেভাবেই থাকুক, কথা বলুক, একে অপরের কাছাকাছি থাকুক, গুরুজনের সামনে সেসব প্রকাশ করা তুলির ব্যক্তিগতভাবে পছন্দ নয়। এটা যেমন তুলির পছন্দ নয়, তেমনি শুভ্ররও নয়। তুলি শুভ্রর এই ব্যাপারটা ভালো লাগলো ভীষণ। তুলি বলল, ঠিক আছে, প্রথম প্রথম ভুল হয়ে যায়, নেক্সট টাইম দুজনেই খেয়াল রাখবো। আচ্ছা বলেন, এবার কি বলতে ডেকেছিলেন? শুভ্র বলল, ও হ্যাঁ, তোমার পূজার বন্ধ কবে? তুলি অবাক হয়ে প্রশ্ন করলো, কেন? কবে থেকে শুরু আর কবে অবধি আমাকে বলো। তুলির হাতে গুনে দেখলো, তারপর বলল, শুরু হবে পরশু থেকে, 23 দিন থাকবে বন্ধ। ওয়াও, গ্রেট। শুভ্রকে খুশি হতে দেখা গেল ভীষণ। সব কেটে কুটে হাতে কমপক্ষে 20 দিন তো থাকবেই, ঘুরতে সর্বোচ্চ লাগবে 1 সপ্তাহ, বাকিটা সময় তুলি পড়াশোনা দিতে পারবে। আর শুভ্রর ছুটি মাত্র 10 দিন, সব মিলিয়ে ট্যুর পরিকল্পনা করা যেতেই পারে। শুভ্র এবার তার কথা তুলল, তুলি, কোথাও বেড়াতে যেতে চাও এই বন্ধে, একা আমার সঙ্গে? তুলি রীতিমতো চোখ বড় বড় করে চাইলো। শুভ্র কথা বুঝতে বেশ সময় লাগিয়ে গেল। যখন বুঝলো লজ্জায় মিয়ে গেল। বিয়ের পর তাদের এভাবে ঘুরতে যাওয়াকে কি হানিমুন বলে আখ্যায়িত করবে তুলি? তুলি উত্তর করলো না, মাটির দিকে চেয়ে স্থির দাঁড়িয়ে রইল। শুভ্র বুঝতে পারলো না তুলির মতিগতি।
শুভ্র ধীর পায়ে 2 কদম এগিয়ে সে বলল। কি তুলি, যেতে চাও না আমার সঙ্গে? তুলি অন্যদিকে চাইলো। বুকটা আবার ঢিপঢিপ করছে, মনে হচ্ছে লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে নিয়ে আস্তে করে বলল। যাব। শুভ্র তুলির সম্মতি শুনে খুব বেশি খুশি হয়েছে। শুভ্র বলল, আমার বন্ধুরাও যাবে আমাদের সঙ্গে, তাদের ওয়াইফ নিয়ে। ওরা ওদের মতো ঘুরবে, আমরা আমাদের মতো, বাট যাবো একসঙ্গে। তুমি কমফোর্ট ফিল করবে। এই যে শুভ্র আমরা আমাদের এই শব্দগুলো বরাবর ব্যবহার করছে, তুলির কানে যেন এই শব্দগুলো মধু ছিটাচ্ছে। কানে যে কি আরাম লাগছে বলা অসম্ভব। তুলি আড়ষ্ট ভঙ্গিতে বলল, আমার সমস্যা নেই, কিন্তু মা রাজি হবেন না এভাবে উঠিয়ে দেওয়ার আগে এভাবে ঘুরতে যাওয়া। শুভ্র মাথা দোলালো। আন্টি, সরি, মায়ের নাম্বার তোমার মুখস্থ আছে? আমাকে বলো তো, আমি দেখি পারমিশন পাই কি না। শুভ্র যেভাবে বলল, তুলির মনে হলো শুভ্র কোনো ছোট বাচ্চার সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তার পারমিশন নিতে বাচ্চার অভিভাবকের কাছে ফোন দেওয়া হয়েছে। তুলি হেসে ফেলল। শুভ্র হাসির শব্দে তাকালে তুলি সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে ফেলল। শুভ্র ভ্রু কুচকে বলল, নাম্বার? তুলির নাম্বার বলল। শুভ্র কল দিয়ে কানে ধরলো। ওপাশ থেকে ইয়াসমিন কল রিসিভ করলে শুভ্র সালাম দিল। ইয়াসমিন শুভ্রকে কল দিয়েছে শুনে গদগদ হয়ে সালামের জবাব দিলেন। শুভ্র বলল, অ্যান্ড মা, একটা কথা ছিল আপনার সঙ্গে, বলবো? হ্যাঁ বলো শুভ্র। শুভ্র তুলির দিকে তাকালো। তুলি উৎসুক চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র বলল, আমার মেডিকেল থেকে ছুটি দিবে পুজোয় 10 দিনের জন্য। তুলিরও ছুটি আছে। ভাবছিলাম আমরা দুজন একটু ঘুরে আসি কোথাও থেকে, যদি আপনি অনুমতি দেন। স্বয়ং শুভ্র কল দিয়েছে বলে যাবে। ইয়াসমিন দ্বিধায় পড়ে গেল। এভাবে উঠিয়ে দেওয়ার আগে মেয়েকে ঘুরতে যেতে দেওয়া ভালো হবে? ইয়াসমিন বললেন, আমি একবার তুলির বাবার সঙ্গে কথা বলে তোমাকে জানাচ্ছি শুভ্র। ওকে মা, রাখি। ওকে বাবা, রাখো। শুভ্র সালাম দিয়ে ফোন কাটলো। শুভ্র তুলির দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, কি মনে হয়, আঙ্কে বাবা দিবেন? তুলি শুভ্রর বাবার বাবা মা এসব কথার মধ্যে আটকে যাওয়া দেখে হেসে ফেলে বলল, কষ্ট হচ্ছে না বাবা মা ডাকতে? শুভ্র হাসলো বোকার মতো, মাথা চুলকে বলল, সেরকম কিছু না, প্রথম প্রথম অভ্যাস নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। জানি ট্রাই করছেন দেখেই আমার ভালো লাগছে। শুভ্র হালকা হাসলো। মিনিট পরে শুভ্রর ফোনে কল দিয়েছেন ইয়াসমিন। শুভ্র তাৎক্ষণিক কল রিসিভ করে সালাম করলো। ইয়াসমিন বলল, তোমরা কতদিনের জন্য যাবে শুভ্র? 1 সপ্তাহ। আচ্ছা যাও তাহলে, খেয়াল রাখবে দুজনের। কবে যাচ্ছ? পরশু। আচ্ছা। শুভ্র আরো টুকটাক কথা বলে ফোন কাটলো। তুলি শুভ্রর দিকে চাইলো। শুভ্র বলল, রাজি তারা, তুমি আজ বাসায় গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নাও, আমিও আমার সবকিছু গুছিয়ে নিব। কিন্তু আম্মু, আম্মু কোথায় থাকবে? আগের বুয়া তো নেই এখন। আম্মুকে সাথে নিয়ে যাই, ওনার ভালো লাগবে হয়তো। হ্যাঁ, এটাই করা লাগবে। আমি আম্মুকে বলে দেখছি, দেখি কি বলে। শুভ্র তুলিকে রুমে রেখে আফরোজার কাছে গেল। আফরোজা শুভ্রর আসার আওয়াজ পেয়েই টিভিতে দ্রুত অফ করে দিলেন। শুভ্র মায়ের পাশে বসলো। আফরোজা বললেন, কিছু বলবি? শুভ্র সরাসরি আদেশ করার নাই বলল, সাজেক যাচ্ছি আমি, তুলি আর তুমি দ্রুত ব্যাগ গোছাও। হ্যাঁ। আফরোজা বলল, তোদের সঙ্গে আমি কেন যাব? না না, তোরাই যা। কেন? আমাদের সঙ্গে গেলে কি হয়? ভালো লাগবে তোমার। মেঘের শহর দেখেছো কখনো? খুব সুন্দর, জানো? না রে, এত দূর আমার শরীর সইবে না। আর আমি গিয়ে এসেছি ওখানে তোর বাবার সঙ্গে, এত দূর আর যাওয়ার ইচ্ছে নেই। তাহলে কাছে কোথাও চলো। শুভ্র এতবার করে বলছে, আফরোজা শুভ্রকে মানাতেই পারছে না। নাছোড় বান্দার মতো পড়ছে শুভ্র। তারপর আফরোজা হাল ছাড়লেন। শুভ্রর চুলে হাত বুলিয়ে বললেন, শোন শুভ্র, এটা তোরা তুলির একসঙ্গে কোথাও কোথাও ঘুরতে যাওয়া। এই যাওয়াটা তোদের এখন কাজে লাগানো দরকার। দুজন দুজনকে বুঝবি, জানবি, জানাবি, চেনা জানা হবে, এটাই তো দরকার এখন। আমি তোর বাবার সঙ্গে গেছি, আমরাও একাই গেছি দুজন, তোদেরও তাই এখন একাই যাওয়া উচিত। আমি তোদের সঙ্গে যাব, তবে এইবার না, আরেকবার। এবার তোরা যা, জেদ করিস না বাবা।
শুভ্রর মন মানল না। সে মায়ের নিরাপত্তার আশঙ্কায় বলল, তুমি একা কিভাবে থাকবে আম্মু? আগের বুয়া তো নেই এইবার। এক কাজ করি, আমি ইয়াসমিনের বাসায় কদিন ঘুরে আসি। ইয়াসমিন বারবার বলছিল গিয়ে করার থাকার জন্য। এই সুযোগে থেকে আসি কদিন, তোরাও ঘুরে আয়। আমাদের তিনজনেই এই সময় ভালো কাটবে। এই এক সপ্তাহ তাহলে আমারও এই ফাঁকে ইয়াসমিনের সঙ্গে সময় কাটানো হয়ে যাবে। কি বলিস? গতকাল ইয়াসমিনের সঙ্গে মন খুলে কথা বলা হয়নি জানিস। শুভ্র মায়ের জোরাজুরিতে রাজি হলো। শেষ অব্দি আফ্রোজ ছেলের কপালে চুমু খেয়ে বললেন, না, ঘুরে আয় তোরা, যা। ফিরবি মন খুশি করে। তুলি প্রথম তোর সঙ্গে যাবে। মেয়েটাকে এই বিয়ে, এই সম্পর্ক আর এই তোকে নিয়ে ভাবতে বাধ্য করবি, ঠিক আছে? শুভ্র মৃদু হাসলো। লজ্জা পেয়ে মাথা পেছন চুলকে বলল, আম্মু, তোমার না মোটিভেশনাল স্পিকার হওয়া উচিত ছিল। প্রতিটা ভিডিও টাইটেল থাকবে কিভাবে ছেলে মেয়ের সংসার টিকিয়ে রাখা যায়। আই এম শিওর এই প্রফেশনে তুমি খুব উন্নতি করতে পারবে। আফরোজা বেগম বাচ্চাদের নয় হাসলেন। ছেলের হাতে হাত রেখে বললেন, ছেলেরা যদি সংসারে পটু না হয় তবে মায়েদের স্পিকারই তো হতে হয়। যা তো এবার দ্রুত ব্যাগ গুছিয়ে নেয়। তুলি বড্ড ঘুমকা দূরে। বেশি রাত জাগা তুলির পক্ষে কোনোদিনও সম্ভব হয়নি। তুলি হচ্ছে ভোরের পাখি। পড়াশোনা যা করার সব সকালেই করে। রাত মানেই তুলির কোলবালিশ নিয়ে হারাম করে ঘুম। গতকাল শুভ্রের বাসা থেকে ফেরার পর আর আধা ঘন্টাও চোখ খুলে রাখতে পারেনি তুলি। খাওয়া দাওয়া করে বাসায় এসেই দরজায় খিল তুলে ঘুমিয়ে পড়েছে। সবে ঘুমিয়েছে 6 ঘন্টা। আজও তেমন ঘুমাতে পারেনি। 6 ঘন্টা পর টানা 2 দিন ঘুমিয়ে তুলির তেমন আরাম মেলেনি। সাজেকের উদ্দেশ্যে ওদের বেরোনোর কথা সকাল 7টার মধ্যে, অথচ 7:30 তুলি এখনো ঘুমের মধ্যে সকাল সকাল তুলির ফোনে কল এলো। ঘুম কাতর তুলি বিরক্ত হয়ে মুখ কুচকালো। এদিকে তুলি শুতেই আবার কল এলো। বাধ্য হয়ে তুলি ফোন ধরলো। হ্যালো বলল। ওপাশ থেকে কারো ছোট্ট নিঃশ্বাস ফেলার শব্দ হলো। নিঃশ্বাসের শব্দ শুভ্রর ছিল। সমস্ত ঘুমন্ত তুলির কণ্ঠ তার ভীষণ ভালো লেগে গেল। শুভ্র তৃষ্ণার্ত বোধ করে নীরব থাকলো। তুলি আরেকবার কথা বলুক, শুভ্র শুনবে। তুলি ওপাশে কাউকে কথা বলতে না দেখে তুলি ঘুমের মধ্যে বিরক্ত হলো, বলল, কথা বলেন না কেন, কাকে চাই? শুভ্র মৃদু হেসে নিজেকে সামলালো। গলা পরিষ্কার করে বলল, ঘুম ছাড়েনি এখনো তুলি? না ছাড়লেও উঠতে যে হচ্ছে। আমাদের আজকে সাজেক যাওয়ার কথা না? শুভ্রের কথা শুনে এক লাফে উঠে বসলো তুলি। কান থেকে ফোন নামিয়ে একবার নাম্বার দেখে নিল। শুভ্র লাইনে দেখে তুলি চটজল দিয়ে সালাম করে বসলো। শুভ্র সালামের উত্তর দিল। তুলি একবার ঘড়ি দেখলো। ইস, তাদের অলরেডি লেট হয়ে গেছে। তুলি জিহ্বা কামড়ে বলল, সরি, দেরি হয়ে যাচ্ছে না? 10 মিনিট টাইম দিন আমাকে, আমি ঝটপট রেডি হয়েই বেরিয়ে যাচ্ছি। বাস স্টেশন কোনটা? শুভ্র বলল, হ্যাঁ অবশ্যই, বাস স্টেশন হলো শুভ্র বাস স্টেশন। চলে যাও দ্রুত। কৌতূহল করে বলল শুভ্র। কৌতুক করে বলল শুভ্র। তুলি ভেবাচাকা খেয়ে গেল। কি বলল শুভ্র? ঘুমের ঘরে কিছুই বুঝলো না তুলি। বোকার মতো বলে বসলো, শুভ্র বাস স্টেশন। শুভ্র হাসলো এবার, বলল, ইয়েস, ইওর পার্সোনাল বাস স্টেশন। শুভ্র বাস স্টেশন আর 10 মিনিটের মধ্যে তোমার বাসার নিচে থাকবে। ঝটপট ব্যাগ নিয়ে বেরিয়ে যাও। আমি কিন্তু উপরে উঠবো না, ওই টাইম এখনো নাই। তুলি বুঝলো এবার, হেসে ফেললো ও বলল, ওকে। তুলি ফোন কেটে এক লাফে উঠে বসলো বিছানা থেকে। বিছানা ঝটফট গুছিয়ে মায়ের রুমে গেল। ইয়াসমিন জোবায়েরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। তুলি অন্ধকারে আলগোছে মায়ের কাছে গিয়ে মাকে ডাকলো, আম্মু, ও আম্মু ওঠো, আমি চলে যাচ্ছি। ইয়াসমিন কয়েকবার ডাকার পর চোখ খুললেন। তুলিকে মাথার পাশে এলোমেলো চুলে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে উঠে বসলেন। তুলি বলল, শুভ্র স্যার এসেছেন, আমাকে নিচে নামতে বলেছেন। ঘুমের ঘরে ইয়াসমিন ভুলেই বসলেন তুলি যাওয়ার কথা। বললেন, তুই আবার কই যাবি? তুলি বিরক্ত হলো। টি টেবিল থেকে ইয়াসমিনের চশমা নিয়ে চোখে পরিয়ে দিল। তারপরে বলল,
সাজেক যাচ্ছি। আমি রেডি হচ্ছি, তুমি এসো, দরজা লাগাবে। তুলি কথাটা বলি দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। একটু পর ইয়াসমিন ঘুমের ঘোরে হেলে দুলে একটা সিদ্ধ ডিম নুন দিয়ে মাখিয়ে নিয়ে এসে তুলির ঘরে বিছানায় বসলেন। তুলি গোসল করে নতুন জামা পরে বের হলো। আয়নায় দাঁড়িয়ে চুল ঝাড়ছে। এই ফাঁকেই ইয়াসমিন ডিমটা মুখে তুলে তুলিকে খাইয়ে দিলেন। তুলি কোনো রকম ডিমটা খেয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে চুল কটা বেঁধে নিল। মুখে সাধারণ স্বাদ ছিল। এসবের মধ্যে শুভ্রর কল এলো। হ্যালো, শেষ তোমার? তুলি জবাব দিল। হ্যাঁ, বের হবো। হ্যাঁ, নিচে আছি আমি। তুলি কল কেটে ব্যাগ নিয়ে বাইরে গেল। ইয়াসমিন দরজার সামনেই তুলির শরীরে দোয়া পরে ফু দিয়ে দিলেন। তারপর বললেন, সাবধানে যাবি, আর শুভ্রর সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করবি না। ওখানে গিয়ে তোর শাশুড়িকে কল দিয়ে জানাবি যে তোরা পৌঁছেছিস। শুভ্রর খেয়াল রাখবি। শাশুড়িকে কল করে করে বারবার জিজ্ঞেস করবি। মায়া বাড়বে তার। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবি। ব্যাগে মেডিসিন আছে, অসুস্থ হলে মেডিসিন নিবি। বারবার করে বলে দিচ্ছি। শুভ্রকে নারাজ করবি না, চিল্লাপাল্লার দৌড়ঝাঁপ করবি না একদম। তুলি এত সব উপদেশ শুনে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল, শুভ্র স্যারকে নিয়ে তোমার এত চিন্তা আম্মু? কই, আমাকে নিয়ে তো এত চিন্তা নেই। ইয়াসমিন হেসে বললেন। যখন নিজের মেয়ের বিয়ে দিবি তখন বুঝবি। তুলি পায়ে জুতো পরতে পরতে বলল। সে অনেক দেরি। আচ্ছা, আসি এখন। ভালো থাকবে, বাই। তুলি গাড়ির সামনে এলেই শুভ্র ড্রাইভিং সিট থেকে নেমে তুলির জন্য দরজা খুলে দিল। শুভ্রের এই ছোট্ট ছোট্ট কাজেই তুলি খুশি হলো ভীষণ। মৃদু হেসে গাড়িতে উঠল। গাড়ি চলছে। শুভ্র বলল, আমরা এখন আরিফের বাসায় যাচ্ছি। ওখান থেকেই মেইনলি বড় গাড়ি করে যাব সবাই, ঠিক আছে? সকালের তীব্র বাতাসে তুলির চুলগুলো উঠছে, বারবার শুভ্রের মুখের ওপরে পড়ছে। তুলির চুল থেকে বেশ একটা স্মেল আসছে। আজ বোধহয় শ্যাম্পু করেছে তুলি। শুভ্র চোখ বন্ধ করে নাক টেনে ঘ্রাণ নিল কিছু সময়। আরও কিছু সময় নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু চুলের খোঁচা জন্য ড্রাইভিং করা যাচ্ছে না। তাই শুভ্র নিজেকে সামলে বলল, তুলি, তোমার চুল। তুলি জানালার থেকে মুখ সরিয়ে পাশে চাইল। শুভ্রের মুখে সব চুল উড়ছে দেখে তুলি অপ্রস্তুত হয়ে সব চুল ঠিক করে খোপা করতে করতে বলল, সরি, আসলে আমার চুল অনেক সিল্কি, বাদলেও ঠিক জায়গায় থাকে না। শুভ্র ডান হাতে ড্রাইভ করতে করতে তুলির দিকে তাকালো, বলল, আমার মন্দ লাগেনি। পার্সোনালি আমার সিল্কি চুল ভালো লাগে। তুলি লজ্জা পেয়ে হাসলো। শুভ্র ড্রাইভ করছে আর এখন মহাকালীর দিকে যাচ্ছে। দেখতে দেখতে তুলির নজর শুভ্রর হাতের দিকে চলে গেল। শার্টের ফোল্ড করে কোনোই অবধি তুলে রাখা। দৃষ্টিগত হচ্ছে শুভ্রর হাতের পুরুষালী লোম। এক হাতে ড্রাইভ করার কারণে হাতের পেশি ফুলে আছে। আলাদা রকমের সুন্দর লাগছে শুভ্রকে ড্রাইভিং অবস্থায়। শুভ্র লক্ষ্য করলো তুলি শুভ্রের হাতের দিকে চেয়ে আছে। শুভ্র বারণ করলো না, শুধুমাত্র মৃদু হাসলো। শুভ্র আর তুলি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ডক্টর আরিফের নিজস্ব মহাখালী ফ্ল্যাটের সামনে। ডক্টর ফারহান এবং তার ওয়াইফ এখানেই। তুলিকে তারা আজ প্রথম দেখবেন, ছাত্রী হিসেবে নয়, শুভ্রর বউ হিসেবে। আরিফ এবং ফারহান দুজনেই শুভ্রর খুব ক্লোজ। কাবিনের দিন এদের বলা হয়েছিল আসার জন্য। দুজনে শহরের বাইরে থাকায় আসতে পারেনি। আজ তুলিকে দেখে তারা কেমন প্রতিক্রিয়া জানাবে ভাবলে শুভ্র নার্ভাস হয়ে যাচ্ছে। মেডিকেলের মোস্ট অ্যারোগেন্ট ইগোইস্টিক ডক্টর উমায়ের হোসেন শুভ্র শেষ অবধি তার ছাত্রীকে বিয়ে করলো। পুরো ব্যাপারটাই তো লজ্জার। শুভ্র মনে মনে নিজেকে প্রস্তুত করছে কিভাবে তুলিকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। শুভ্র কলিং বেল বাজানোর আগে তুলিকে বলল, তুলি। তুলি শুভ্রর দিকে তাকালো। তারপর শুভ্র কিছু বলার আগেই তুলি বলল, স্যাররা কি রিয়াকশন দিবেন ভাবলে ভয় লাগছে আমার। আমি এভাবে। কিছু হবে না, ভয় পেও না। তুমি সুন্দর করে জাস্ট সালাম দিবে, বাকিটা আমি সামলে নেব। তুলি আশ্বস্ত হয়ে মাথা নাড়ল। শুভ্র কলিং বেল বাজালো। তারপর আবারও একবার তুলিকে চেয়ে বলল, ডোন্ট ওয়ারি, আমি আছি না। তুলি এবার হাসলো।
শুভ্রের এভাবে ম্যাজিক ভয়েসে কথা বলে তুলি হারিয়েই যায়। তখন মনে হয় তুলি এই পৃথিবীর উপমহাকাশ অবধি জয় করতে জানে। দরজা খুলল ডক্টর আরিফ, তার সঙ্গে দাঁড়িয়ে আছে ডক্টর ফারহান। তারা শুভ্রকে দেখে হাই হ্যালো করবে তার আগে দুজনের চোখ গেল পাশে নতমুখে দাঁড়িয়ে থাকা তুলির দিকে। তুলি হালকা আওয়াজে দুজনকেই সালাম করলো। শুভ্র এগিয়ে এসে দুজনকে ম্যানলি হাক করলো, তবে তুলিকে এবার দেখে দুজনের কারোরই এই জড়িয়ে ধরার দিকে মন নেই। দুজনে অবিশ্বাস্য চোখে তুলির দিকে তাকিয়ে আছে। শুভ্র সরে এসে তুলির কাঁধে হাত রাখলো। কাঁধে প্রথম কোনো পুরুষের স্পর্শে তুলি চোখ তুলে চাইল। দুই চোখ ভেসে উঠে শুভ্র নামক এক দায়িত্ববান সুপুরুষ। শুভ্র তুলিকে নিজের কাছে হালকা করে টেনে আনলো, তারপর মৃদু হেসে দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওকে, মিট মাই ওয়াইফ, মিসেস প্রত্যাশা হোসেন তুলি। শুভ্রর স্ত্রী তুলি। ডক্টর আরিফ এবং ফারহান একসঙ্গে বিস্ময় নিয়ে চেঁচিয়ে উঠল। ওয়াইফ। দুজনের এমন চেঁচিয়ে উঠতেই শুভ্র কানে হাত চাপল। তুলি ভয়ে সিটিয়ে গেল শুভ্রর গায়ের সঙ্গে। অস্বস্তিতে তুলি রীতিমতো জমে যাচ্ছে। শুভ্র কান থেকে হাত নামালো, তারপর দুজনের উদ্দেশ্যে বলল, আগে ঘরে ঢুকি, ডিটেলসে পরে বলি, রিয়াকশন তখন দেখাস। শুভ্র তুলি এত সময় ধরে বাইরে দাঁড়িয়ে আছে দেখে দুজনেরই হুঁশ ফিরল। আরিফ দরজার সামনে থেকে সরে দ্রুত বলল, ও হ্যাঁ, ভিতরে আয়। তুলি, তুমিও ভেতরে আসো। শুভ্র তুলিকে আগে দিল। তুলি ঘরে ঢুকলে আরিফের স্ত্রী মোহ এগিয়ে আসলো। তুলি সালাম করলো তাকে। মোহ ডাক্তার, তবে অন্য মেডিকেলের। তুলিকে দেখে তবুও কিভাবে যেন মোহ চিনে ফেললো। কিছু ভেবে বলল, তুমি আরিফের মেডিকেলের স্টুডেন্ট না? তোমাকে মেডিকেলে দেখেছি আমি। চাইল্ড পার্টির উপরে প্রেজেন্টেশন দিচ্ছিলে, রাইট? তুলি মাথা নেড়ে হ্যাঁ বলল। অথচ তুলির মনে পড়ছে না সে মোহ ম্যাডামকে তাদের মেডিকেলে কখনো দেখেছে কিনা। আরিফ শুভ্রর পাশে সোফায় বসে মোহকে বলল, মহু শুভ্রর ওয়াইফ ও, আর আমাদের স্টুডেন্ট অলস, তাই না শুভ্র? শুভ্র আরিফের টিটকারি শুনে বিরক্ত চোখে তার দিকে তাকালো। ছেলেটা এমনিতেই ছোট থেকে ছোট বিষয়ে নিয়ে শুভ্রকে টিটকারি করে, আর এখন তো পেয়েছে জলজান্ত বিষয়, টিটকারি আবার করবে না? প্রথমে অবাক হয়েছে, পরপরই মৃদু হেসে তুলির বাহুতে হাত রেখে আরিফকে বলল, স্টুডেন্ট এত রসিয়ে বলার কি আছে আরিফ? তুমি না এত সুন্দর মেয়ে বিয়ের আগে দেখলে তুমিও লাফাতে। আরিফ ভাবা চাকা খেয়ে বলল, মহু, আমাদের রিলেশন করে বিয়ে ভুলে গেছো? বিয়ের আগেও তো কোনো সুযোগই দিলে না, আবার লাফানো? মোহ মন ভাঙল, চোখ পাকিয়ে বলল, চান্স পেলে টাঙ্কি মারতে? ছি, শুধরাবে না তুমি। পুরো ব্যাপারটা আরিফের স্রোতের উল্টো দিকে যাচ্ছে দেখে আরিফ কথা সামলানোর টপিক পাল্টে বলল, শুভ্র, তুই অনেক টায়ার্ড, ক্ষুধাও লেগেছে না? মহু, চট্ট জলদি নাস্তা দাও তো, আমাদের সঙ্গে গরম গরম চা খেয়েই বেরিয়ে যাব আমরা। মোহ আর দেরি না করে তুলিকে ভেতরে নিয়ে যায়। মহিলারা যেতেই আরিফ এবার পুরোপুরি ঘুরে বসলো শুভ্রর দিকে। শুভ্র বাঁকা চোখে আরিফের পাল্টি খাওয়া দেখলো। আরিফ নিজেকে প্রস্তুত করলো, তারপর গম্ভীর স্বরে বলল, কাহিনী ছাড়। তুলি আর তুই কিভাবে কি রিলেশন করে বিয়ে আমাকে বললি না? তুই ওরকম ছেলেই না, আমি জানি। ফারহানও ওইদিকে উৎসুক চোখে শুভ্রের দিকে চেয়ে আছে। শুভ্র পরপর দুজনকেই পুরো কাহিনী শোনালো। সব শুনে ফারহান বলল, শুভ্র উত্তর দিল, বোধহয় ট্রাই করছে। আর তুই? আরিফের প্রশ্নে শুভ্র থমকালো, পরপর ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে বলল, চেষ্টা করছি। আই থিঙ্ক আমার ওকে ভালোই লাগে। শি ইজ এ ম্যাচিওর গার্ল, চিন্তা ভাবনা একদম আমার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুলি আম্মুর সাথে খুবই ফ্রেন্ডলি।
আম্মু তুলির সংস্পর্শে ভালো থাকে, যেমনটা আমি সবসময় চেয়ে এসেছি। বিয়ে নিয়ে আমি সবসময় ভয় পেতাম জানিস, সবসময় চিন্তা থাকতো যে মেয়ে আসবে আম্মুকে আমার মতো ভালোবাসবে কিনা। বাট নাও আই অ্যাম স্যাটিসফাইড। তুলি সব দিকেই আমার কাছে বেস্ট লেগেছে, বাকিটা এখন ভাগ্য। সব শুনেই আরিফ ও ফারহানকে নিশ্চিত হতে দেখা গেল। ফারহান বলল, শুভ্র হালকা হাসলো। ওদের কথা বলার ফাঁকে আরিফের রান্নাঘর থেকে ডাকলো মোহ। আরিফ উঠে নাস্তা রান্নাঘর থেকে এনে টেবিলে সাজালো। সবাই মিলে নাস্তা করে শেষে বেরিয়ে গেল বাস স্টেশনের উদ্দেশ্যে। আরিফ টিকিট আনতে গেছে সবার জন্য। শান্তি পরিবহনের বাস ঢাকা থেকে খাগড়াছড়ি অবধি যাবে। একমাত্র এই বাসেই খাগড়াছড়ির দীঘিনালা অবধি যাবে, তাই তারা এই বাসেই ঠিক করেছে সাজেক যাওয়ার জন্য। শুভ্র এই ফাঁকে তুলিকে জিজ্ঞেস করলো, কিছু কিনবে বাসে খাওয়ার জন্য? তুলি আশেপাশে একবার দেখে বলল, আচার পাওয়া যাবে এখানে? শুভ্র একবার আশেপাশের দোকান থেকে দেখে বলল, আমি দেখি পাই কিনা, তুমি মহুর সাথে দাঁড়াও। শুভ্র তুলিকে মোহর পাশে দাঁড় করিয়ে রেখে আচার খুঁজতে চলে গেল। মোহ জিজ্ঞেস করলো তুলিকে, শুভ্র আবার কোথায় যাচ্ছে? আচার কিনতে। কে খাবে, তুমি? তুলি স্বাভাবিকভাবে মাথা নাড়ালো। মোহ হালকা হাসলো। আমার কাছে আছে, আবার আনাতে গেলে কেন? আচার তো আমার কাছে কয়েক মাস থেকে সব সময়ই থাকে। কেন ম্যাডাম, আপনি এত আচার পছন্দ করেন? তুলি অবাক হয়ে প্রশ্ন করলো। মোহ মৃদু হাসলো, পেটে হালকা করে হাত বুলিয়ে বলল, ইনি আসার পর থেকে রোজ খাওয়ান আমাকে। আচার খেলে বমি কম হয়, তাই আরিফ কয়েক ধরনের আচার এনে রাখে বাসায়। তুলি খানিক বিস্মিত হলো, বলল, আপনি প্রেগনেন্ট অবস্থায় এত দূর যাচ্ছেন, সমস্যা হবে না? বরং আমার মাইন্ড ফ্রেশ হবে। কদিন ধরে মনে হচ্ছে আমি মেন্টালি খুবই উইক হয়ে যাচ্ছে। অযথাই চেঁচাচ্ছে। আরিফের সঙ্গেও কয়েকবার খারাপ ব্যবহার করলাম। ও কিছু বলে না আমাকে, কিন্তু আমি বুঝতে পারছি আমার ফ্রেশ হওয়া দরকার। ডেইলি লাইফের এমন ঝুটঝামেলা থেকে কদিন রেহাই দরকার, তাই ভাবলাম ঘুরে আসি। তুলি অবাক হয়, মানুষটার কি ধৈর্য! এমন একটা সময় অবস্থায় এভাবে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তুলি হলে বিছানায় লাদ খেয়ে পড়ে থাকতো, নিজে যন্ত্রণার ভুগত, আশেপাশে সবাইকে জ্বালিয়ে মারত। তুলি হালকা হাসলো। এর মধ্যে শুভ্র এসেছে, হাতে পলিথিন। আচারের সঙ্গে আরো হাবিজাবি চকলেট আর চিপস কিনে এনেছে। আরিফও এর মধ্যে টিকিট কিনে এনেছে। বাস ছেড়েছে কিছুক্ষণ হয়েছে। মোহর শরীর খারাপ লাগছে। আরিফের কাঁধে মাথা হেলান দিয়ে শুয়ে আছে। ফারহানের কাঁধে মাথা এলিয়ে বাইরের দিকে চেয়ে আছে দিয়া। তাদের দেখে তুলিরও ইচ্ছে করছে শুভ্রর কাঁধে মাথা রাখতে, কিন্তু সংকোচের কারণে হচ্ছে না। শুভ্র তো আগ বাড়িয়ে কিছু বলছে না। তুলি মেয়ে হয়ে কিভাবে বলবে? সেই কখন থেকে ওরা দুজন চুপ করে বসে আছে। কেউ কি তাদের দেখে বলবে এরা সদ্য বিবাহিত কোনো কাপল? তুলি বিরক্ত হয়ে বাসের জানালায় মাথা ঠেকিয়ে বসে। বাস ক্রমাগত নড়ছে। তুলি তাই ঠিকঠাক মাথা রাখতে পারছে না, উল্টো ব্যথা পাচ্ছে। তুলি তাও রাগে মাথা সরালো না, ঠেকিয়েই রাখলো। শুভ্র ফোনে এতক্ষণ কাজ করছিল। এক পর্যায়ে তার চোখে গেল তুলির দিকে। তুলি ঘুমে পড়ে যাচ্ছে, তাও কষ্ট করে চোখ খুলে রেখেছে। কপালে কি ব্যথা লাগছে না তুলির? শুভ্র বলতে ইচ্ছে হচ্ছে তুলি চাইলে শুভ্রর কাঁধে মাথা রাখতে পারে, কিন্তু লজ্জা আর সংকোচে বলতে পারছে না। তাও সে বলল, তুলি তুলি এভাবে ঘুমিও না, কপাল ফুলে যাবে বাসের ধাক্কায়, রাস্তাটা বেশি ভালো না। তুলির ধ্যান ভাঙ্গে, ঘুম থেকে উঠে বসে আবার সোজা হয়ে শুভ্রর দিকে চায়। ঘুমে চোখ মেলতে পারছে না তুলি, চোখ ঘুরিয়ে ঘুমানোর জায়গা খুঁজছে। শুভ্র বলল, কি দেখছো? শুভ্র লম্বা হামি তুলে বলল, ঘুমাবো কোথায় আমি? সিটটা পেছনে হেলানো যায় না আর। শুভ্র সিটটা হাত দিয়ে একবার দেখলো, তারপরে বলল, না আর যাবে না।
তুলি তখন শুভ্রর মাথায় মারতে ইচ্ছে হলো, বলতে ইচ্ছে হলো, আপনার বুক আর কাঁধ থাকতে আমি কেন ছিটে মাথা দিয়ে ঘুমাবো, কিন্তু বলতে পারলো না। তাদের সম্পর্ক ৮-১০টা স্বাভাবিক কাপলদের মতো নয়, তাই দুজনের কেউই চাইলে স্বাভাবিক কাপলদের মতো আচরণ করতে পারে না। তুলি দীর্ঘশ্বাস ফেললো, হাল ছেড়ে দিয়ে শেষমেশ সোজা সিটেই হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। সিটে মাথা রাখতেই চোখ বুজলো, তবে বাসের ধাক্কায় বারবার মাথা পড়ে যাচ্ছে তুলির। শুভ্র সব দেখছে। একবার ফারহান আর আরিফকে দেখে তার খুব করে ইচ্ছে হচ্ছে তুলিকে নিজের কাঁধে মাথা রাখার কথা বলতে, কিন্তু গলায় যেন আজকেও পাথর বসিয়ে দিয়েছে। শুভ্রর কথাই বলতে পারছে না ঠিকঠাক। সদ্য বিবাহিত স্ত্রী হিসেবে তুলি পাশে বসে আছে, হানিমুনে যাচ্ছে তারা। এই ব্যাপারটাই শুভ্রকে বারবার লজ্জা দিচ্ছে। তুলি ঘুমাতে পারছে না ভালো করে, তাই শুভ্র একসময় নিজেকে শক্ত করলো, কাচুমাচু হয়ে তুলিকে ডাকলো। তুলি, এই তুলি, উঠো, আমার কাঁধে মাথা রেখে শো, এভাবে ঘুমালে ঘাড় ব্যথা করবে তো। তুলি এই কথা শুনে একসঙ্গে চোখ খুলে ফেললো। শুভ্র আচমকা চোখ খোলায় ভাবাচাকা খেয়ে তাকালো তুলির দিকে। তুলি চোখের পলক দুবার ফেলে শুভ্রর দিকে চেয়ে থাকলো। আরেকবার বলুক সে। তুলি মরিয়া হয়ে ঝাপটে পড়বে তার কাঁধে। শুভ্র বুঝলো তুলি হয়তো শুনতে পায়নি, তাই শুভ্র গলা পরিষ্কার করে ধিমি আওয়াজে বলল, ঘুমাবে তুমি? এভাবে ঘুমালে ব্যথা পাবে, অস্বস্তি ফিল না করলে আমার কাঁধে মাথাটা রাখো। তুলি মৃদু হাসলো, লজ্জায় অবনত হয়ে হালকা সরে এসে শুভ্রর হাত জড়িয়ে তার কাঁধে মাথা রাখলো পরম আবেশে। শুভ্রের গায়ে প্রথম কোনো নারী স্পর্শ করলো, কাঁধে মাথা রাখলো। সেই নারীটা তার স্ত্রী। ব্যাপারটা কত সুন্দর। শুভ্র হাতে যত্ন নিয়ে তুলির চুলে মালিশ করলো। আরামে চোখ বুঝলো তুলি। শুভ্র মৃদু আওয়াজে বলল, এবার নিশ্চিন্তে ঘুমাও, আই এম দেয়ার। তুলির কথাটা কি যে ভালো লাগলো বোধ হলো। শুভ্রর কাঁধে শক্ত করে মাথা চেপে রাখতে তুলি একবার মাথা তুললো। শুভ্র তাকালো, তুলি বলল, থ্যাঙ্কস সব কিছুর জন্য। শুভ্র হাসলো খানিক। তুলি আবার আরাম করে শুভ্র কাঁধে মাথা রেখে চোখ বুঝলো। বাস থেমেছে দীঘিনালাতে। এখান থেকে আর কোনো বাস যাবে না, বাকিটা পথ হবে চাঁদের গাড়ি করে। চাঁদের গাড়ি মূলত এক প্রকার জিপ গাড়ি। সাজেকের সবাই এটাকে জিপ না বলে সুন্দর ভাষায় চাঁদের গাড়ি বলে। তুলি বাস থেকে নেমে মুখে পানি ছিটকালো। ঘুম চোখে খুলতে পারছে না সে। শুভ্রর হাতে সব ব্যাগ, এক পাশে ব্যাগ রেখে তুলির কাছে গেল, বলল, চা খাবে তুলি? ঘুম কাটবে তাহলে। তুলি হামি ছেড়ে বলল, খাবো আপনি? শুভ্র হেসে উত্তর দিল, চায়ে কখনো আমার না নেই, সর্বদা হ্যাঁ। তুলি হেসে ফেলল। হেসে হেসে আনমনে বলল, ভালোই হয়েছে দুজনে চা পাগল। মাঝরাতে চাঁদ দেখতে দেখতে কয়েক কাপ চা সাবার করা যাবে। শুভ্র হাসলো। তুলি তার সংসার নিয়ে কত ইচ্ছে, তাকে নিয়ে কত স্বপ্ন। ব্যাপারটা শুভ্র ভীষণই ভালো লাগলো। শুভ্র মুচকি হেসে চা আনতে গেল। চা খেয়ে সবাই চাঁদের গাড়িতে চড়ে বসলো। ওদের 6 জনের জন্যই একটাই চাঁদের গাড়ি লেগেছে। 6 সিটের 6 জন। সাজেকের পথ বেশ বন্ধুর। বারবার তুলি গাড়ির ধাক্কায় শুভ্রের উপরে পড়ে যাচ্ছে। ওড়নাও ঠিকঠাক জায়গায় থাকছে না। স্যারদের সামনে তুলি এক প্রকার নাস্তানাবুদ অবস্থা। শুভ্র হয়তো বুঝতে পারলো, ফিসফিস করে বলল, ওড়নায় পিন দিয়ে দাও, খুলবে না আর। তুলি তাই করলো। তুলি ঠিকঠাক বসতে পারছে না দেখে শুভ্রর বাম হাতে তুলির কাঁধ ধরে নিজের সঙ্গে চেপে ধরেছে। তুলি শুভ্রর দিকে চেয়ে শুভ্র নিস্তর বাস বসে গল্প করছে আরিফ ফারহানের সাথে, অথচ এখনো এক হাতে তুলিকে আগলে রেখেছে। তুলি শুভ্রর যত্ন আরো একবার তার প্রতি ভালোবাসা জন্মালো। মানুষ হিসেবে কতটা অসাধারণ শুভ্র, সেটা কি শুভ্র কোনোদিন জানবে? তুলি কতটা সেফ অনুভব করানো, এটা তো যত্নে এত দূর নিয়ে আসার জন্য। তুলি শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, সেটাও কি শুভ্র মহোদয় জানবে? তুলি একদিন জানাবে, সব জানাবে। একদিন পূর্ণিমা রাতে দুজন বারান্দার দোলনায় দোল খেতে খেতে চাঁদ দেখবে। তখন তুলি শুভ্রকে জানাবে
কাবিনের পর কিভাবে তুলি একটু একটু করে শুভ্রর প্রেমে পড়েছিল, একটু একটু করে দুজন কাছাকাছি এসেছিল, একটু একটু করে তুলি দুর্বল হয়েছিল ওই মানুষটার প্রতি। তুলি কবে একদিন অবশ্যই বলবে সে জানুক পুরুষ হিসেবে সে কতটা ঠিক, কতটা অসাধারণ। সাজেকে একটা রিসর্ট নেওয়া হয়েছে, সাজেক ইকো ভ্যালি রিসর্ট। শুভ্ররা রিসেপশনের কাছে থেকে কাজ সামলে যে যার রুমে ঢুকলো। তুলি রুমে ঢুকতেই বিস্ময় নিয়ে চারিদিকে দেখলো। কাঠের দরজা, দেয়াল, বিছানা সবই কাঠের তৈরি। সামনে খোলা বারান্দা। তুলি বারান্দায় গেল। শীতল হাওয়া বইছে। তুলির খুব ভালো লাগলো। শুভ্র বারান্দায় এসে তুলির পাশে দাঁড়ালো। তুলি বলল, ভীষণ সুন্দর রিসোর্টটা, আমার ভালো লেগেছে। শুভ্র মৃদু হাসলো, বলল, সাজেকের মোস্ট অফ দ্য রিসোর্ট এরকমই থাকে, এটাই সাজেকের বিশেষত্ব। আমরাও একদিন এমন একটা ঘর বানাবো, কাঠের সব কিছু থাকবে, এরকম একটা খোলা বারান্দা থাকবে, কোনো কৃত্রিম সাজসজ্জা থাকবে না, যা থাকবে সব প্রাকৃতিক। রুমের চারপাশে এক ধরনের লম্বা মোমবাতি পাওয়া যায় যে, ওগুলো থাকবে। মনে হবে আমরা ধুলো বালি জমা শহরে নয়, গ্রামে কোনো এক পাহাড়ের উপরে থাকছি। বেস্ট হবে জানেন। কথাটা বলে বেশ আনন্দ নিয়ে শুভ্রর দিকে ঘুরলো তুলি। শুভ্র স্থির চোখে চেয়ে দেখছে তুলিকে। তুলি হাসছে, ঠোঁটের কোণে লেগে আছে তৃপ্তির হাসি। শুভ্র আনমনে চেয়ে আছে তুলির মুখের দিকে। শুভ্র এভাবে চেয়ে আছে দেখে তুলি ভ্রু নাচিয়ে হেসে হেসে জিজ্ঞেস করলো, কি দেখছেন? তোমাকে। তুলি ভ্রু কুচকে ফেললো। সঙ্গে সঙ্গে শুভ্র থমকে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। লজ্জা এবং অস্বস্তি দুটোই ঘিরে ধরলো। শুভ্র ইতিউতি চেয়ে নিজেকে সামলে বলল, ফ্রেশ হয়ে নাও, বাথরুমে সব রাখা আছে, আমি পরে ঢুকবো। কথাটা বলে শুভ্র আগে আগে বারান্দা থেকে রুমে ঢুকে গেল। তুলি পেছনে দাঁড়িয়েই রইল, টালমাটাল চোখে চেয়ে রইল শুভ্রর চলে যাওয়ার দিকে। খানিক পর মৃদু হেসে নিজেও ঘরে ঢুকলো। শুভ্র বিছানায় বসে আছে। তুলি সেদিকে একবার তাকিয়ে টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকে গেল। শুভ্র মাথা তুলে তাকালো। তখন আজ মূলত তার হচ্ছেটা কি? নিজেকে এতটা আবেদনময় মনে হচ্ছে কেন? তুলির সামনে থাকলে এতটা উতলা হয়ে যাচ্ছে কেন? শুভ্রর মাথার চুল খামচে ধরে থাকলো। মাথাটা বড্ড ধরে আছে আজ। প্যারাসিটামল খেতে হবে একটা। তুলি গোসল করে বের হয়েছে। টাওয়াল দিয়ে চুলে ঝাড়তে ঝাড়তে শুভ্রর সামনে এসে দাঁড়ালো। শুভ্র অন্যদিকে চেয়ে আছে। তুলি বলল, আমি এসে গেছি, গোসল করবেন না আপনি? শুভ্র সঙ্গে সঙ্গে উঠে গেল। এক নজর তুলির ভিজে চুলের দিকে চেয়ে দ্রুত পায়ে স্যান্ডেল পরে টাওয়াল নিয়ে বাথরুমে চলে গেল। তুলি তাজ্জব হয়ে চেয়ে রইল শুভ্র যাওয়ার দিকে। শুভ্র গোসল থেকে বের হয়ে প্রায় আধা ঘন্টা পর সারাদিন জার্নি করে গায়ে মনে হচ্ছে ধুলোর বস্তা লেগে আছে, তাই আজ গোসল বেশ দেরি হয়েছে তার। তুলি তখনও চুল ঝাড়ছে, কোমর অবধি বেশ ঘন চুল তুলির। চুল ঝাড়তেও বড্ড কষ্ট হচ্ছে তুলির, হাত মনে হচ্ছে ভেঙে আসছে। তুলি চুলের পানিতে মেঝে বড় ভিজে গেছে। শুভ্র টাওয়াল দিয়ে নিজের চুল মুছে বলল, তুলি চুলটা বাঁধো, মেঝে একদম ভিজিয়ে দিয়েছো দেখো। তুলি পেছনে ফিরল। শুভ্র কথা বলতে বলতে এগোলো। চুল আগে বেঁধে পানি ঝরাও, দেন খুলে ঝাড়বে, এভাবে চুল ঝাড়লে হেয়ার ড্যামেজ হতে পারে। এক চিৎকার দিয়ে শুভ্র ভিজে মেঝেতে পা পিছলে সোজা তুলির গায়ের উপরে পড়লো। এভাবে গায়ে পড়ায় তুলি শুভ্রর ভার সহ্য করতে না পেরে সোজা গিয়ে পড়লো বিছানার ওপর। হঠাৎ টাল সামলাতে না পেরে শুভ্রর হাত পেঁচিয়ে ধরলো তুলি। মেদহীন কোমর, ঠোঁট ছুঁয়ে গেল একদম তুলির গলার নিচাংশে। জীবনে প্রথম এক স্পর্শ। তুলি এক প্রকার থমকে গেল। শুভ্রকেও সঙ্গে সঙ্গে মুখ তুলল তুলির গলা থেকে। হঠাৎ করে সম্পূর্ণ পরিস্থিতিটা উল্টো স্রোতে ঘুরে গেল এক নতুন দম্পতির। শুভ্র সমস্ত ভার তুলির উপর পড়তেই এক প্রকার চ্যাপ্টা হয়ে গেল তুলি। চোখ খিচে রেখে শুভ্র বুকে হাত চাপতেই শুভ্র চট জলদি তুলির উপর থেকে উঠে পড়লো। তুলি উঠানামা করছে, ভয় পেয়ে গেছে ও।
সঙ্গে প্রথমবারের ন্যায় শুভ্রর ঠোঁটের স্পর্শ হৃদয় তীব্র আবেশের জন্ম দিয়েছে। শুভ্র উঠে বসে কিছুক্ষণ মাথা নিচু করে বসে পায়ে পা ঘষতে লাগলো। তুলি শুয়ে আছে, এখনো যেন ঠিক হতে পারছে না। তুলি কোনো সারা শব্দ না পেয়ে শুভ্র পেছনে ঘুরলো। তুলি শুয়ে আছে দেখে তার ডান হাত বাড়িয়ে দিল তুলির দিকে, কিন্তু কিছু বলল না তুলি। ছোট ছোট নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। হাত বাড়িয়ে শুভ্রর হাত চেপে ধরলো, আস্তে করে উঠে বসলো। তারপর দুজনেই চুপচাপ। শুভ্র মেঝের দিকে চেয়ে, তুলিও সেই রকমই বসে আছে। খানিক পর হঠাৎ দুজন একসঙ্গে বলে উঠল, সরি। নিজেরা বলে নিজেরাই অবাক হয়ে গেল একে অপরের দিকে। কিছুক্ষণ চেয়ে রইল। শুভ্র প্রথমে হেসে ফেলল, তুলিও শুভ্র দেখা দেখি হেসে উঠল। শুভ্র বলল, সরি বলার দরকার নেই আমাদের কারোরই, ইটস প্রিটি নর্মাল বিটুইন আস। তুলি হঠাৎ এমন কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেল। কপালের ভিজে চুল কানের পেছনে গুজতে গুজতেই বলল, হঠাৎ শুভ্র বিছানার দিকে চাইল, তারপর দ্রুত উঠে দাঁড়ালো। তুলি, তুমি তো চুলের পানিতে বিছানাও ভিজিয়ে দিয়েছো। শুভ্রর কথা শুনে তুলি পেছনে তাকালো। বিছানা একটা অংশ ভিজে গেছে। তুলি দাঁত দিয়ে বা কামড় দিয়ে বাঁকা চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্র ভ্রু কুঁচকে চেয়ে আছে তুলির দিকে। তুলি মিনমিন করে বলল, সরি, আসলে আমার চুল ঘন তো তাই। এদিকে টাওয়েলটা দাও তো, আমি মুছে দিচ্ছি চুল। শুভ্র কথাটা বলে তুলির টাওয়াল দেওয়ার আর অপেক্ষা করলো না। তুলির হাত থেকে টাওয়াল কেড়ে নিয়ে তুলির পেছনে এসে দাঁড়ালো। আলগোছে চুল মুছে দিতে থাকলো আর তুলিকে শোনাতে লাগলো কিভাবে চুল মুছতে হয়, তার হাজারো টিপস। তুলি এসব শোনেনি, শুনবেও না। এভাবে তুলির চুলে দুনিয়া ভেসে যাক। শুভ্র এগিয়ে আসবে, মুছে দিবে তুলির চুল। তুলি ডুবে যাবে তখন আকণ্ঠ। শুভ্র বেশ যত্নে তুলির চুল মুছে দিল। তারপর টাওয়াল বারান্দায় মেলে সে দ্রুত নিজের গায়ে জ্যাকেট জড়াতে জড়াতে বলল, দ্রুত চলো, না হলে রাতে আর কারোরই খাবার জুটবে না কপালে, হোটেল বন্ধ হয়ে যাবে। তুলি এত তাড়া পেয়ে দৌড়ে দৌড়ে ভিজে চুলেই আলগা করে খোপা করে মাথায় ওড়না তুলে নিল। শুভ্র তুলিকে নিয়ে বেরিয়ে গেল রুম লক করে। বাহিরে বাকিরা অপেক্ষা করছিল শুভ্রদের জন্য। ওরা যেতেই তারা সবাই চলল রাতের খাবারের উদ্দেশ্যে। খাবার খেয়ে রুমে আসলো দুজন। তখন প্রায় 11টা। খাবার খাওয়া অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, তবে সবাই মিলে প্রায় 1 ঘন্টার মতো রাতে সাজেকের রাস্তায় হাঁটছিল, তাই এত দেরি হওয়া। সারাদিনের জার্নি করে রাতে বিছানায় এসেই দুজন ক্লান্ত দেহে কয়েক মিনিটই ঘুমিয়ে পড়েছিল। ভোর হয়নি এখনো, সূর্য উদিত হবে আর অল্পক্ষণের মধ্যেই। সাজেকে সকল সৌন্দর্যের মধ্যে প্রধান হচ্ছে ভোরের সূর্যোদয় দেখা। সূর্য মেঘের উপরে ভেসে বেড়ায়, অনেকটা তেমন মনে হয়। শুভ অ্যালার্ম দিয়ে রেখেছিল। 4টা বাজতেই অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় তার। বুকের উপরে কিছুর অস্তিত্ব অনুভব করে। ঘুমে ডুবে থাকা চোখ ঘুরিয়ে পাশে চায়। তুলি ডান হাত দিয়ে শুভ্রকে জড়িয়ে রেখেছে। ঘুমে কাহিল তুলি হয়তো বোঝেওনি সে কি করেছে। শুভ্র মৃদু হাসলো, হাতটা আলগোছে সরিয়ে নিয়ে বিছানায় রাখলো খুব যত্ন নিয়ে। শোয়া থেকে উঠবে তখন চোখ গেল তুলির ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে। ঘুমন্ত অবস্থায় তুলিকে বেশ বেশি মায়াবী দেখায়, কথাটা সত্য। এই যে শুভ্র এখন চোখ ফেরাতে পারছে না, উঠে ফ্রেশ করতে যাবে সেটাও করতে পারছে না। সে কখন থেকে তুলির দিকে চেয়ে আছে। এই জন্যই বোধহয় বিয়ের আগে ছেলে মেয়েদের একসঙ্গে থাকা নিষেধ। তখন এসব খুঁটিনাটি সৌন্দর্য বিষয়ে আগে একে অপরের নিকট প্রকাশ পেয়ে যায়। বিয়ের আর তখন আগ্রহ থাকে না। তুলি এলোমেলো চুল কপালের ওপরে ছড়িয়ে ছিটিয়ে আছে। শুভ্র কি হলো কে জানে। এগিয়ে আসতেই সে তুলির ওপর শুয়ে ঝুঁকে এলো তুলির ঘুমন্ত মুখের দিকে। কপালের চুল 4 আঙ্গুলের কানে পেছনে গুঁজে দিয়ে মুখ দিকে চাইলো তীব্র দৃষ্টিতে। তুলির নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে শুভ্র। আল্লাহ বোধহয় এজন্য বিয়েকে হালাল করেছেন। দুজন
সম্পূর্ণ অপরিচিত মানুষ কিভাবে একটু একটু করে বিয়ের দোহাই দিয়ে কাছে আসছে। শুভ্র তুলি তারই নাম না। কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে থাকার পর কি মনে করে আচমকাই শুভ্র ঠোঁট বসালো তুলির কপালের ত্বকে। তুলির নিঃশ্বাসের শব্দ আরো নিবিড় হলো যেন। শুভ্র কপালে ঠোঁট বসিয়ে বিড়বিড় করে বলল, আলহামদুলিল্লাহ, আমার জীবনে তোমার আসার দরকার ছিল, এভাবে না হলে অন্যভাবে। তুলির ঘুম পাতলা হচ্ছে দেখে শুভ্র নিজেকে ঠিক করে চট করে উঠে গেল বিছানা থেকে। শুভ্র বাথরুমে যেতেই চোখ খুলে তাকালো তুলি। চোখে তার টলমল করছে। শুভ্র তাকে ভালোবেসে স্পর্শ করেছে। উফ! তুলি আলগোছে বা হাত তুলে শুভ্রর স্পর্শ করা কপালের সেই অংশে হাত ছুড়ল তুই। কি দেখে স্পর্শ করা কপালে সেই অংশ ছুল তুলি। মনে হচ্ছে এখনো শুভ্রের ঠোঁট ছুঁয়ে আছে তুলির কপালে। কোথাও শুনেছিল যে পুরুষ তোমাকে মন থেকে চাইবে, তার ঠোঁটের স্পর্শ তোমার কপালে ছুবে। সবার প্রথমে তার চুমুতে তুমি শান্তি পাবে, আরাম বোধ করবে। এজন্যই বোধহয় শুভ্রের ছোঁয়া এখন তুলির মনে গেঁথে রইল। তুলির শ্বাস বেড়ে যাচ্ছে। শুভ্র তাকে মেনে নিয়েছে। একটু একটু করে দুজন এগিয়ে যাচ্ছে একটি সুখে সংসারের দিকে। ব্যাপারটা ভাবতেই তুলি রোমাঞ্চকর অনুভব করছে। শুভ্র বাথরুম থেকে বেরোতেই তুলি আবার চোখ বন্ধ করে ঘুমানোর ভান করলো। না হলে দেখা যাবে লজ্জায় শুভ্র তুলির মুখোমুখি আর হচ্ছে না। শুভ্র ব্রাশ করে এসেছে। সূর্য উঠবে তার কিছুক্ষণের মধ্যেই। আকাশে লালচে আভা দেখা যাচ্ছে। শুভ্র আর দেরি করলো না। এগিয়ে এসে তুলির মাথার কাছে এসে দাঁড়ালো। ডাক দিল তুলিকে। তুলি, তুলি, উঠবে একটু? একটা বেস্ট জিনিস দেখাবো তোমাকে, প্লিজ ওঠো। তুলি, দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে, আফসোস করলেও লাভ হবে না তখন, শুনছো তুলি? তুলি এত ডাক শুনে আড়মোড়া ভাঙার ভান করে তাকালো শুভ্রর দিকে। কিছুক্ষণ শুভ্রর দিকে ঘুম ঘুম চোখে চেয়ে রইল। তারপর হালকা করে হাসলো। সঙ্গে সঙ্গে শুভ্রর মনে হলো সে তার হার্টবিট মিস করে ফেলেছে। ঘুমন্ত মুখে এমনিতেই আজ সকালে তুলির উপরে ঘায়েল হয়েছে সে, আর এখন ঘুম ঘুম চোখে মুচকি হাসি। ওফ, মারাত্মক! শুভ্র ট্যাপ ট্যাপ করে তুলির দিকে চেয়ে রইল অনেকক্ষণ। তুলি হাসি থামিয়ে উঠে বসে শুভ্রর হুঁশ ফেরে। সঙ্গে সঙ্গে কোমরে হাত রেখে অন্যদিকে মুখ ঘুরালো। তুলি চুল খোপা করতে করতে উঠে বসলো। ঘুমন্ত গলায় জিজ্ঞেস করলো, কি দেখাবেন? দ্রুত দেখান, আমি ঘুমাবো। শুভ্র স্বাভাবিক হলো এবার। এগিয়ে এসে তুলির কাঁধে ধরে জোরে করে তুলিকে উঠালো। বারান্দার দিকে তুলিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, নো ওয়ে, ঘুমকে এখন না বলো প্লিজ, আমরা একটা বেস্ট জিনিস দেখবো একসঙ্গে, কাম উইথ মি।